ওয়েলকাম টু জুড লার্ন। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়ের সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো সামুদ্রিক তরঙ্গের ক্ষয় কার্যের ফলে গঠিত প্রধান প্রধান ভূমিরূপের বিবরণ দাও। আমরা প্রশ্নের যথাযথ উত্তর নিয়ে আলোচনা করব, তবে তার পূর্বে বলবো যারা এখনও জিওড লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা জিওড লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য। নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি বহির্জাত শক্তির মতো সমুদ্র তরঙ্গ ক্ষয়, বহন ও সঞ্চয় এই তিন প্রকার কাজ করে। আর্দ্র অঞ্চলে নদী, মরুভূমি ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বায়ু, পার্বত্য অঞ্চলে হিমবাহ ক্ষয়, বহন ও সঞ্চয় কাজ করে থাকে। তবে সমুদ্র তরঙ্গের কাজ কেবলমাত্র সমুদ্রের উপকূল ভাগের মধ্যেই সীমিত থাকে। উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র তরঙ্গ জলপ্রবাহজনিত ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, দ্রবণ ক্ষয় প্রভৃতির মাধ্যমে নানা বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গড়ে তোলে। সমুদ্র ভৃগু বা সি ক্লিফ। ভৃগুর ইংরাজি প্রতিশব্দ হলো ক্লিফ। এর অর্থ হলো উঁচু খাড়াই পাহাড় বা পাহাড়ের খাড়া দিক। সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতে উপকূলের শিলাস্তর ক্ষয় পেয়ে সমুদ্রমুখী যে খাড়া পাড় তৈরি হয় তাকে সমুদ্র ভৃগু বলে। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি সমুদ্র তরঙ্গ উপকূল অঞ্চলে আঘাত করছে এবং সমুদ্র তরঙ্গের আঘাতে উপকূল অঞ্চল ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং উপকূল অঞ্চলে খাড়া পাড় বা সমুদ্র ভৃগুর সৃষ্টি হয়েছে। সমুদ্র ভৃগুর বৈশিষ্ট্য: সমুদ্রের উচ্চ জলতল ও নিম্ন জলতলের সীমার মধ্যে তরঙ্গের কার্যের ফলে ভৃগু সৃষ্টি হয়ে থাকে। সমুদ্রের ভৃগুর আকার সাইতশিলার ভূতাত্ত্বিক গঠন ও সামুদ্রিক ভূত্বকের ক্ষয়ের উপর নির্ভরশীল। ভৃগুর যে ঢাল তা সমুদ্রমুখী হয় এবং অমসৃণ হয়ে থাকে। সমুদ্র তরঙ্গের আঘাতে ভৃগুর পশ্চাৎপসারণ ঘটে, অর্থাৎ সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে ভৃগু ক্ষয়প্রাপ্ত হয় এবং পিছনের দিকে ক্রমশ সরে সরে যায়। সুতরাং সমুদ্র ভৃগু সৃষ্টি হয়ে থাকে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে। সমুদ্র ভৃগু ঢাল সমুদ্রমুখী এবং অমসৃণ হয় এবং সমুদ্র তরঙ্গের আঘাতে ভৃগুর পশ্চাৎপসারণ ঘটে থাকে। প্রকারভেদ: শিলার গঠন ও প্রকৃতির ভিত্তিতে সমুদ্র বিজ্ঞানী গুইচার 1958 সালে 4 প্রকার সমুদ্র ভৃগুর উল্লেখ করেন। চক ও অনুভূমিক বেলেপাথর গঠিত তটভূমিতে খুব খাড়া ভৃগু গড়ে ওঠে যাকে ক্ষয় প্রতিরোধী ভৃগু বলে। কাদাপাথর ও শেল দ্বারা গঠিত তটভূমিতে অধিক ক্ষয় কাজের জন্য মৃদু ঢালু ভৃগু তৈরি হয় যা দুর্বল ভৃগু। কাদাপাথর ও শেলের মাঝে চক ও চুনাপাথর পর্যায়ক্রমে থাকলে যৌগিক ভৃগুর সৃষ্টি হয়ে থাকে। ভৃগুর উত্থান বা অবনমনের সঙ্গে ক্ষয় প্রক্রিয়া সক্রিয় থাকলে জটিল ভৃগুর সৃষ্টি হয়। ভৃগুর উদাহরণ হল বিশাখাপত্তনমের ডলফিন নোজ। তরঙ্গ কর্তিত মঞ্চ: সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতে সমুদ্র ভৃগুর ক্ষয় ও পশ্চাৎপসারণের ফলে মঞ্চের ন্যায় যে সমতল পৃষ্ঠের সৃষ্টি হয় তাকে তরঙ্গ কর্তিত মঞ্চ বলে। আমরা এখানে 3টি চিত্র দেখতে পাচ্ছি। উপরের অংশে দেখতে পাচ্ছি সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতে উপকূল অঞ্চলে ভৃগুর সৃষ্টি হয়েছে। মাঝখানের অংশে তরঙ্গের আঘাতে সমুদ্রের ভৃগু ক্রমশ যে পিছিয়ে যাচ্ছে তা দেখতে পাচ্ছি। তৃতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র তরঙ্গের আঘাতে সমুদ্র ভৃগু আরও পশ্চাৎপসারণ ঘটেছে বা আরও পিছিয়ে গিয়েছে এবং তার সামনের অংশে সমতল একটি পৃষ্ঠের সৃষ্টি হয়েছে। এই যে সমতল পৃষ্ঠ সমুদ্র ভৃগুর সম্মুখে অর্থাৎ সমুদ্রের দিকে সৃষ্টি হয়েছে তা তরঙ্গ কর্তিত মঞ্চ নামে পরিচিত। তরঙ্গ কর্তিত মঞ্চের বৈশিষ্ট্য:
সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে প্রথমে খাড়া পাড় বা সমুদ্র ভিগুর সৃষ্টি হয়ে থাকে, পরবর্তীতে সমুদ্র ভিগুর পশ্চাৎপসারণ ঘটে এবং তার সম্মুখ অংশে অর্থাৎ সমুদ্রের দিকে তরঙ্গ কর্তৃত মঞ্চের সৃষ্টি হয়। সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে যে ক্ষয়জাত পথ সৃষ্টি হয়, সেই ক্ষয়জাত পথের অবঘর্ষক ক্রিয়ার দ্বারা তরঙ্গ কর্তৃত মঞ্চের উপরিভাগ মসৃণ হয়ে যায়। তরঙ্গ কর্তৃত মঞ্চের উপরিভাগ বালি, নুড়ি, কাঁকর ইত্যাদি দ্বারা ঢাকা থাকতে পারে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি ভৃগুর পাদদেশের দিকে তরঙ্গ কর্তৃত মঞ্চের ঢাল অবতল হয়। সমুদ্র জলতলের অবস্থান অনুযায়ী তরঙ্গ কর্তৃত মঞ্চকে তিনটি ভাগে ভাগ করা যায়। 1 উচ্চ জোয়ার মঞ্চ, 2 নিম্ন জোয়ার মঞ্চ, আর 3 জোয়ার মধ্যবর্তী মঞ্চ। উচ্চ জোয়ার মঞ্চ, উচ্চ জোয়ারের সর্বোচ্চ সীমার ঊর্ধ্বে উচ্চ জোয়ার মঞ্চ গড়ে ওঠে। নিম্ন জোয়ার মঞ্চ, যখন সমুদ্র জল গড় নিম্ন জোয়ারের সীমার নিচে থাকে তখন অল্প সময়ের জন্য যে অনুভূমিক তরঙ্গ কর্তৃত মঞ্চ প্রকাশিত হয় তাকে নিম্ন জোয়ার মঞ্চ বলে। জোয়ার মধ্যবর্তী মঞ্চ, এটি উচ্চ জোয়ার ও নিম্ন জোয়ার সীমার মধ্যে অবস্থিত। এটি বিশুদ্ধ সমসত্ব শিলাপৃষ্ঠে গঠিত হয়। ভারতের পশ্চিম দিকে বা পশ্চিম উপকূলে অবস্থিত উত্তর কোঙ্কণ উপকূলে রাভাস নদীর মোহনার দক্ষিণাংশে প্রায় 8 কিলোমিটার লম্বা 3 থেকে 4 মিটার উঁচু মঞ্চের সৃষ্টি হয়েছে। সমুদ্র গুহা কঠিন শিলাস্তর দ্বারা গঠিত। ভৃগুর মধ্যে নরম শিলা থাকলে বা উপকূলের শিলাস্তরে ফাটল, দারুণ, চ্যুতি ইত্যাদি থাকলে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে ভৃগুর মধ্যে যে গর্ত বা গহ্বর সৃষ্টি হয়ে থাকে সেই গহ্বর বা গর্তগুলিকে সমুদ্র গুহা বলে। চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে সমুদ্র গুহা লক্ষ্য করা যায়। স্কটল্যান্ডের স্টাফা দ্বীপের ফিঙ্গল গুহা প্রায় 75 মিটার লম্বা এবং 40 মিটার উঁচু। ভারতের বিশাখাপত্তনম বন্দরের কাছে ডলফিন নোজে সমুদ্র গুহা আছে। ব্লোহোল সমুদ্রের গুহা, এই সমুদ্রের গুহার ভিতরের দিকে ক্ষয় পেতে পেতে অনেক সময় গুহার ভিতরে বায়ুচাপ ও শিলার উলম্ব ফাটল বা দারুণ বরাবর জলের আঘাতে গুহার ছাদের কিছু অংশ ধসে যায়। ফলে গুহার ভেতরে ভূপৃষ্ঠ থেকে এক উলম্ব গর্তের সৃষ্টি হয়। গুহার মধ্যে সমুদ্র তরঙ্গ আঘাত করলে এরূপ গর্তের মধ্য দিয়ে জল ছিটকে বাইরে বেরিয়ে আসে। একে ব্লোহোল বা স্বাভাবিক চিমনি বা গ্লোব বলে। ইংল্যান্ডের লিজার্ড উপদ্বীপে লাইন্সডেন একটি উল্লেখযোগ্য ব্লোহোলের উদাহরণ। আমরা চিত্রে একটি ব্লোহোল দেখতে পাচ্ছি যেখানে সমুদ্রের জল গুহার মধ্যে প্রবেশ করছে এবং উলম্ব ফাটলের মধ্য বা গর্তের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসছে। জিও সমুদ্র ভিগুতে একাধিক ব্লোহোল সৃষ্টি হলে সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতে কালক্রমে গুহার ছাদ ধসে গিয়ে দীর্ঘ ও সংকীর্ণ গলির মতো প্রবেশপথ তৈরি হয়। একে স্কটল্যান্ড ও ফ্যারো দ্বীপপুঞ্জে জিও বা ইয়ন বলে এবং অন্যত্র গর্জ বলে। সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতে সমুদ্র ভিগুতে অবস্থিত ব্লোহোলের ছাদ ধসে গিয়ে জিও সৃষ্টি হয়, তা আমরা চিত্রে দেখতে পাচ্ছি। আমরা দেখে নেব জিওর বৈশিষ্ট্যগুলি। 1 জিওর ফলে স্থলভাগের দিকে দীর্ঘ ও সংকীর্ণ প্রবেশ পথের সৃষ্টি হয়। জিও দেখতে সরু গলির মতো এবং জিওতে জোয়ারের জল প্রবেশ করে। স্কটল্যান্ড উপকূল এবং অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের জার্ভিস উপসাগর উপকূলে খাড়া ভিগুতে জিও ভূমিরূপ লক্ষ্য করা যায়। কেপ বাইট উপসাগর কোমল শিলা দ্বারা গঠিত উপকূলভাগ সমুদ্র তরঙ্গ এবং আবহবিকার দ্বারা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যদি উত্তাল বৃত্তচাপীয় খাঁড়ি গঠন করে তখন তাকে কোপ বলে।
তাহলে উত্তর বৃত্তচাপীয় খাঁড়িকে বলা হচ্ছে কোভ। অল্প বাঁকযুক্ত দীর্ঘায়িত সাগর তটকে বাইট বলে এবং খুব বেশি বাঁকের জন্য তৈরি হওয়া 3 দিকে বেষ্টিত অগভীর সমুদ্রকে উপসাগর বলে। আমরা এখানে 3টি চিত্র দেখতে পাচ্ছি। বাঁদিকে রয়েছে উত্তল বৃত্তচাপীয় খাঁড়ি যাকে বলা হচ্ছে কোভ। মাঝখানে আছে অল্প বাঁকযুক্ত দীর্ঘায়িত সাগর তট যাকে বলা হয় বাইট, এবং ডান দিকে আছে খুব বেশি বাঁকের জন্য তৈরি হওয়া 3 দিকে বেষ্টিত অগভীর সমুদ্র যাকে বলা হয় উপসাগর। অগ্রভূমি। উপকূল রেখার পশ্চাৎপসারণে যদি সমুদ্র ভিগুর অধিকতর ক্ষয় প্রতিরোধকারী কঠিন শিলা তটভূমি থেকে সমুদ্রের দিকে অভিক্ষিপ্ত থাকে তবে তাকে অগ্রভূমি বলে। সমুদ্র তরঙ্গ উপকূলবর্তী অঞ্চলে নিয়মিত ক্ষয়কার্য করছে, তবে নরম শিলা দ্রুত হারে ক্ষয়প্রাপ্ত হলেও কঠিন শিলার ক্ষয়ের পরিমাণ অপেক্ষাকৃত কম। অধিকতর ক্ষয় প্রতিরোধকারী এই কঠিন শিলা তটভূমি থেকে সমুদ্রের দিকে অভিক্ষিপ্ত অবস্থায় থাকে। এই অভিক্ষিপ্ত অবস্থায় থাকা ভূমিরূপটিকে বলা হয় অগ্রভূমি। উদাহরণ: ভারতের পূর্ব উপকূলের অন্ধ্র উপকূলে ওয়ালটেয়ারের ডলফিন নোজ হল এই প্রকার একটি অগ্রভূমির উদাহরণ। স্বাভাবিক সামুদ্রিক খিলান। সমুদ্রের দিকে অভিক্ষিপ্ত কোনো সংকীর্ণ অগ্রভূমির একদিকে বা দুদিকে সমুদ্র তরঙ্গের আঘাতে গুহা সৃষ্টি হয়। একটি গুহা সৃষ্টি হতে পারে বা দুটি গুহা সৃষ্টি হতে পারে। এই গুহাগুলি ক্রমশ প্রসারিত হয়ে একসময় বিপরীত দিকে উন্মুক্ত হয়ে যায় ও সুড়ঙ্গের সৃষ্টি হয়। যে সুড়ঙ্গের সৃষ্টি হয় সেই সুড়ঙ্গের উপরের ছাদটি খিলানের বা সামুদ্রিক পথের মতো অবস্থান করে। এরূপ খিলানকে আর্চ বা স্বাভাবিক সামুদ্রিক খিলান বলে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া উপকূলের লন্ডন ব্রিজ একটি স্বাভাবিক সামুদ্রিক খিলানের উদাহরণ। এখানে চিত্রে আমরা সংকীর্ণ অগ্রভূমিতে সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট খিলান, স্ট্যাক ও স্ট্যাম্প দেখতে পাচ্ছি। স্ট্যাক প্রতিনিয়ত সমুদ্র তরঙ্গের আঘাতে একসময় সমুদ্র খিলানের উপরের অংশ ধসে পড়ে এবং কঠিন শিলা দ্বারা গঠিত অংশ অগভীর সমুদ্রে সমুদ্রপৃষ্ঠের উপরে থাম বা স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে। এরূপ স্তম্ভকে সামুদ্রিক স্তম্ভ বা স্ট্যাক বা স্ক্যারি বলা হয়। সামুদ্রিক স্বাভাবিক খিলানের মাথার অংশ ভেঙে গিয়ে স্ট্যাকের সৃষ্টি হয়ে থাকে। স্ট্যাকের বৈশিষ্ট্য: 1. স্বাভাবিক সামুদ্রিক খিলান ক্ষয়প্রাপ্ত হয়ে স্ট্যাক গঠিত হয়। স্ট্যাক উপকূল রেখা থেকে আমরা চিত্রেই দেখতে পাচ্ছি যে বিচ্ছিন্ন হয়ে স্তম্ভের আকারে সমুদ্রে দাঁড়িয়ে আছে। সমুদ্র তরঙ্গের আঘাতে স্ট্যাক ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং এর উচ্চতা কমতে থাকে। ব্রিটিশ দ্বীপপুঞ্জের অন্তর্গত ওকনি দ্বীপের পশ্চিম উপকূলে লাল বেলেপাথরে ওল্ড ম্যান অফ হয় স্ট্যাক অবস্থিত, যার উচ্চতা 140 মিটার। তাহলে আমরা জানলাম স্বাভাবিক সামুদ্রিক খিলান ক্ষয়প্রাপ্ত হয়ে স্ট্যাক গঠিত হয়। স্ট্যাক উপকূল রেখা থেকে বিচ্ছিন্নভাবে স্তম্ভের আকারে দাঁড়িয়ে থাকে এবং সমুদ্র তরঙ্গের আঘাতে স্ট্যাক ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং এর উচ্চতা ক্রমশ কমতে থাকে। স্ট্যাকগুলো সমুদ্র তরঙ্গের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় স্ট্যাম্প। কি বলা হচ্ছে? ক্রমাগত সমুদ্র তরঙ্গের আঘাতে একসময় স্ট্যাক ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট হয়ে যায় এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় অবস্থান করে। একে স্ট্যাম্প বলা হয়। অগ্রভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে খিলান বা স্বাভাবিক খিলান, স্বাভাবিক খিলান ক্ষয়প্রাপ্ত হয়ে স্ট্যাক, স্ট্যাক ক্ষয়প্রাপ্ত হয়ে স্ট্যাম্পের সৃষ্টি হয়। আমরা স্ট্যাম্পের বৈশিষ্ট্যগুলি দেখে নেব। প্রথম বৈশিষ্ট্য: স্ট্যাক সৃষ্টির পর তা ক্ষয়প্রাপ্ত হয়ে স্ট্যাম্পের সৃষ্টি হয়। স্বাভাবিকভাবে স্ট্যাকের তুলনায়
স্ট্যাম্পের উচ্চতা কম। স্ট্যাম্পের উচ্চতা সাধারণত সমুদ্র জলতলের সমান বা তার সামান্য নিচে থাকে। স্ট্যাম্পগুলিকে কেবলমাত্র ভাটার সময় দেখা যায়, অর্থাৎ জোয়ারের সময়, যেহেতু এদের উচ্চতা কম তাই জলে ডুবে থাকে। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ভিডিওটিতে আমরা সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য জিওলার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে এবং অন্যান্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।